রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধের পর ভাড়া আদায়ে আজও চলছে অরাজকতা। পরিবহন সংকট দুর্ভোগে নগরবাসী। লোকাল সার্ভিস করে ভাড়া সেই আগের মতোই আছে। ওই পাশে ওয়েট করলাম, বাসে উঠতে পারছি না। এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, বাসে কোনোভাবে উঠতে পারছি না। 3 দিনের সরকারি সফরে ভুটান গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন অটিজম বিষয়ক সম্মেলনে। সই হতে পারে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 6টি চুক্তিতে। রাজধানীর আগারগাঁয়ে মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন নিয়ে নিজস্ব ভবনে যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সংগ্রহশালা আরও সমৃদ্ধ করার দাবি। এবং ভ্যাট পরিশোধে ব্যবসায়ীদের আর যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইলপত্র ও হয়রানি। এনবিআর এর ইবিআই এর নিবন্ধন কার্যক্রম শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা সরকার। 3 দিনের সরকারি সফরে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 10:35 ড্রক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজধানী থিম্পুতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম বিষয়ক সম্মেলনে অংশ নেবেন। সন্ধ্যায় ভুটানের রাজা রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে বৈঠক করার কথা রয়েছে শেখ হাসিনার। এবারের সফরে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 6টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ ও গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের কারণে আজও রাস্তায় রয়েছে গণপরিবহন সংকট। সিটিং সার্ভিস বন্ধ হওয়ার 3য় দিনে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ঠেলাঠেলি করে বাসে উঠতে না পেরে বেশি দুর্ভোগে পড়েন নারী যাত্রীরা। দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ে বিআরটি এর নির্দেশনা থাকলেও বাস মালিকরা তা মানছেন না বলেও অভিযোগ যাত্রীদের। এদিকে বাসের চালক ও সহকারীরা বলছেন, কোম্পানি থেকে ভাড়ার যে তালিকা আগে দেওয়া ছিল তা এখনো রয়েছে, তাই আগের ভাড়াই নিচ্ছেন তারা। সরকারি গণপরিবহনেও আগের ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে সিটিং সার্ভিস বন্ধ ও নির্ধারিত ভাড়া আদায়ের বিষয়টি দেখভাল করছে মনিটরিং টিম। অনেকক্ষণ ওয়েট করলাম, ওই পাশে ওয়েট করলাম, বাসে উঠতে পারছি না। এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, বাসে কোনোভাবে উঠতে পারছি না। এইভাবে কি বাসে ওঠা যায় নাকি? মহিলাদের পক্ষে সম্ভব ধাক্কাধাক্কি করে? যখন এই সিটিং সার্ভিস উঠাই দিছে এরপর থেকে বাস অনেক কম। কিছু নামছে আর কিছু বের হয়েছে, সমস্যা ভাড়া কেন যে মারামারি হয় কারণে। এখন তো সিটিং বেজে লোকাল ভাড়া নেওয়ার কথা নেয় নাই, হয় নাই, আপনার উপর থেকে নির্দেশ আসে নাই। রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধের পর 3য় দিনেও ভাড়া আদায় নিয়ে চলছে অরাজকতা। এক্ষেত্রে কোনো নিয়মই মানছে না চালক ও সহকারীরা। অন্যদিকে রাস্তায় রয়েছে পরিবহন সংকট। এ কারণে সকালে বাসা থেকে বের হয়ে গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, শাতিলা, সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসের সামনে পিছনে ডানে বামে যে অতিরিক্ত অ্যাঙ্গেল রয়েছে তার বিরুদ্ধে এখনো এই আগারগাঁওয়ে অভিযান চলছে। এখানকার বিআরটি মোবাইল করে অভিযান পরিচালনা করছে। আপনি জানেন যে আজ 3য় দিনের মতো এই অতিরিক্ত ভাড়া আদায় এবং সিটিং সার্ভিসের নামে যে একটি রাজধানীতে জুড়ে যে নগরবাসীর ভোগান্তি তার বিরুদ্ধে কিন্তু নানান কার্যক্রম চালাচ্ছে বাস মালিক সমিতি, বিআরটি সহ বিভিন্ন মোবাইল কোর্ট। তো সেগুলোই কিন্তু আমরা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম খবরাখবর। তো আমি আপনাকে জানিয়ে দিই, কিছুক্ষণ আগে এখানে কথা বলেছিলেন বিআরটি এর যিনি এনফোর্সমেন্টের পরিচালক রয়েছেন এবং বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রয়েছেন খন্দকার এনায়েতুল্লাহ, তারা কিন্তু কথা বলছিলেন। তা আমরা যদি একটু কথা বলি, এখানে যিনি আছেন বাংলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ, আপনার সাথে যে আপনারা আসলে কতটুকু সক্ষম হয়েছেন আপনাদের যারা বাস মালিক রয়েছে তাদেরকে বোঝাতে যে অতিরিক্ত ভাড়া আদায় না করা, বা আমরা এখন দেখছি অনেক বাসই রাস্তায় চলছে না, আপনি মালিক সমিতির সাধারণ সম্পাদক কতটুকু কাজ করছেন? আমাদের যেটা উদ্দেশ্য ছিল
যে সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হতো, যেটা আমরা দীর্ঘদিন যা অভিযোগ পাই আসছি, আমরা সেই জায়গাটা মূল ফোকাস দিচ্ছি। এবং আজকে 3 দিনের অভিযানে আমরা দেখতেছি প্রতিদিন যাচ্ছে আর প্রতিদিন উন্নতি হচ্ছে এবং ভাড়া এদের অতিরিক্ত ভাড়া আদায়টা বন্ধ হচ্ছে, দিন দিন বন্ধ হচ্ছে। এবং আমরা মনে করি যে এটা কন্টিনিউ করলে এটা সিটিং সার্ভিসের নামে যে অতিরিক্ত ভাড়া আদায়টা বন্ধ হয়ে যাবে। আর যাত্রী যেটা বাস সংকটের কথা বললেন, অনেকেই গাড়ির নিচে অ্যাঙ্গেল, উপরে ক্যারিয়ার এবং পাশে অ্যাঙ্গেল খোলার জন্য অনেকে ওয়ার্কশপে আছে অনেক গাড়ি। আবার কোনো গাড়ির হয়তো কাগজপত্র ঠিক নেই, তারা অভিযানের ভয়ে বের করতেছে না। এছাড়া কোনো কৃত্রিম সংকট নাই। মানে আমরা ডেইলি মনিটরিং করে যাচ্ছি যে কোন কোম্পানির কতগুলো গাড়ি চলতেছে, কতগুলো গাড়ি চলতেছে না। আমরা এটা অনুমানের উপর আমরা মনিটরিং করে যাচ্ছি। যাত্রীরা বলছে যে তাদেরকে বাসের হেল্পার বা চালকরা কোনো ভাড়ার চার্ট দিচ্ছেন না, তাহলে আপনারা কি মালিকরা কি চার্ট কেন দিচ্ছেন না? না, ভাড়ার চার্ট আমরা দিই না, চার্ট আছে। প্রবলেম হলো অনেক যাত্রী 2015 সালের এই চার্ট বুঝতে চায় না, মানতে চায় না। অনেকে বলে যে এই চার্টটা সঠিক না, কিন্তু 2015 পরে নতুন করে কোনো চার্ট হয় নাই। 2015 চার্ট যেটা বিআরটি থেকে দেওয়া হয়েছে সেটাই বহাল আছে। এটা অনেক যাত্রী মনে করে এটা সঠিক না, কিন্তু এটা মালিক সমিতির দেওয়া চার্ট না, সরকার নির্ধারিত বিআরটি কর্তৃক দেওয়া চার্ট এবং সেটা বৈধ চার্ট। আপনাকে ধন্যবাদ। তার সাথে উনি যেটি বলছিলেন যে বিআরটির যে 2015 সালের চার্ট রয়েছে সেই চার্ট অনুযায়ী ভাড়া দিতে হবে। আমরা যদি আমার ডান দিকটাতে একটু দেখাই, এখানে কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে এখানে কিন্তু যারা আছেন, যারা বাসের এই যে অতিরিক্ত ভাড়া বা যারা এখনো অতিরিক্ত যেগুলো অ্যাঙ্গেল রয়েছে সামনে পিছনে সেগুলো যারা খোলেননি, তাদেরকে কিন্তু এখানে এনে এখানে তাদের জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে যাতে তারা সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় না করে তাও কিন্তু বারবার বলা হচ্ছে এবং তাদেরকে এমনকি কিন্তু এখানে জেল জরিমানা করা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এখন এই আজকে 3 দিনে এসে যে সমস্যা, রাজধানীর গণপরিবহনের অরাজকতা নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন এবং 20,000 সংগ্রহ নিয়ে নিজস্ব ভবনে নতুন কলবরে যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। 1,85,000 বর্গফুট জায়গা জুড়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের এই স্মৃতি সংগ্রহশালাটি। শুধু নতুন ভবনই নয়, যুক্ত হয়েছে নতুন নতুন নিদর্শনও। এই জাদুঘরকে আরো সমৃদ্ধ করার দাবি মুক্তিযোদ্ধা ও দর্শনার্থীদের। আরো থাকছে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। ভবনের ছাদের উপর আর সামনের দেয়াল থেকে কামান ও বন্দুকের নলি বলে দেবে এটি মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালা। ভবনটির কাছে গেলে দেয়ালে কিছু স্মৃতিচিহ্ন দেখা যাবে। জাদুঘরটির চতুর্থ ও পঞ্চম তলায় রয়েছে 4টি দৃষ্টিনন্দন গ্যালারি। দ্বিতীয় গ্যালারিটি সাজানো হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যা ও যুদ্ধের প্রস্তুতি দিয়ে। 7 মার্চের ভাষণ থেকে 25 মার্চ গণহত্যা ও বিভিন্ন শরণার্থীদের চিত্র স্থান পেয়েছে এখানে। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণে 1996 সালে রাজধানীর সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে পথ চলা শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের। ছোট্ট এ বাড়িটিতে দিন দিন বেড়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও সংগ্রহের পরিমাণ। তারই ধারাবাহিকতায় 2011 সালে আগারগাঁওয়ে 2 বিঘা জায়গায় নির্মাণ কাজ শুরু হয় দৃষ্টিনন্দন এই 9তলা ভবনটির। গেল 16 এপ্রিল জাদুঘরটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নিজস্ব জায়গায় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থী ও মুক্তিযোদ্ধারা। তবে জাদুঘরটিকে আরো সমৃদ্ধ করার কথা জানান তারা। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা সবাই এটা যুগ যুগ ধরে থাকবে এই জিনিসটা, তারা দেখে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। যেখানে যেখানে মুক্তিযুদ্ধের যে জিনিসগুলো আছে এগুলো যাতে সংযোজন করে বা স্মৃতিচিহ্ন করে এখানে উপস্থাপন করে। জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী জানান, স্বল্প সময়ে দর্শনার্থীদের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরার চিন্তা থেকেই সাজানো হয়েছে জাদুঘরের প্রতিটি গ্যালারি। নতুনত্ব হচ্ছে যে মডেল এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্র আমরা আনতে পেরেছি। আমাদের যে মেইন স্টোরি সেটা জাদুঘরে ঢোকার 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা দিয়ে দেবার চেষ্টা করেছি। 9তলা ভবনটিতে রয়েছে 280 আসন বিশিষ্ট একটি আধুনিক মিলনায়তন, সেমিনার হল ও একটি সমৃদ্ধ গ্রন্থাগার। উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট পরিশোধে আর কোনো ব্যবসায়ীকে যেতে হবে না রাজস্ব অফিসে। থাকবে না ফাইল নিয়ে দৌড়ঝাঁপ, হয়রানি কিংবা অন্য কোনো ঝামেলা। 1 জুলাই থেকে ঘরে বসেই ভ্যাট পরিশোধ করতে পারবেন তারা। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ও ইবিআইএন এর নিবন্ধন কার্যক্রম। চলছে কর কর্মকর্তাদের প্রশিক্ষণ। কেমন হবে কাগজপত্র মুক্ত সেই অনলাইন ভ্যাট ব্যবস্থা, তারই আদ্যপন্ত থাকছে সাজিদ রাজুর রিপোর্টে।
মনিটরের সামনে নিবিষ্ট চোখ, চলছে প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এক ঝাঁক তরুণ ভ্যাট কর্মকর্তা, পরিচিত হচ্ছেন নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থার সঙ্গে। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে অনলাইনে ভ্যাট আদায়, তাই এই প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা বলছেন নতুন ব্যবস্থাপনায় গতি পাবে ভ্যাট আদায়ের দাপ্তরিক কার্যক্রম। এই সময়ের জন্য যুগোপযোগী ট্রেনিং, আইনটাও যুগোপযোগী যথেষ্ট। আমরা যারা অফিসার আছি তারা খুব ভালোভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, ব্যবসায়ীরাও সহজভাবে ভ্যাট দিতে পারবেন। কি কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের আমরা কি সেবা দিতে পারবো এবং ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে গেল 15 মার্চ থেকে শুরু হয়ে এখন প্রায় শেষের পথে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর EBIN এর নিবন্ধন কার্যক্রম। প্রায় শেষের দিকে অনলাইন ব্যবস্থাপনার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম। আমরা সম্পূর্ণ প্রস্তুত টেকনোলজিক্যালি। আমাদের সব ডিভিশন সার্কেল অফিসে কম্পিউটার চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে, সমস্ত অফিসারের ট্রেনিং আইনের উপর ট্রেনিং হয়ে গেছে। এখন ট্রেনিং হচ্ছে সফটওয়্যারের উপরে। 1 জুলাইয়ের আগে আমরা আমাদের অফিসারদের টেকনিক্যাল ট্রেনিংগুলো শেষ করে ফেলবো। ভ্যাট অনলাইন দপ্তর বলছে অনলাইন ব্যবস্থায় কোনো ব্যবসায়ীকে আসতে হবে না রাজস্ব অফিসে, ঘরে বসেই অনলাইনেই SMS আকারে পাওয়া যাবে রসিদ। একজন ট্যাক্স পেয়ার আবেদন করবেন অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য, উনি রেজিস্ট্রেশনটা অনলাইনে পেয়ে যাবেন। রিটার্ন দাখিল করবেন অনলাইনে এবং এটার অ্যাকনোলেজমেন্টটা উনি অনলাইনেই পেয়ে যাবেন। SMS এর মধ্যে পাবেন, ইমেলে পাবেন এবং ওনার ইনবক্সেও পাবেন। উনি ব্যাংকে পেমেন্ট করছেন, বাংলাদেশ ব্যাংক, ওই পেমেন্টের ডাটাটা আমাদের সিস্টেমে পাঠিয়ে দিবেন। আমাদের সিস্টেমে যখন পাঠিয়ে দিবেন তখন ওনাকে ট্রেজারি চালানের কপি নিয়ে আমাদের অফিসে আসতে হবে না। সেই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘ হিসাব সংরক্ষণের ঝামেলা ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের হয়রানিও বন্ধ হবে বলেও মনে করেন তিনি। কঠোরভাবে দেখা হয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ঘাট নির্মাণ না করেই বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা আদায় জেলা পরিষদের, চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 11 বছর পর প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল দুপুরে এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথমবার সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সমাবর্তনকে স্মৃতির পাতায় ধরে রাখতে আগেভাগেই গাউন আর টুপি পরে বিরামহীন সেলফি আর ফটো সেশনে ব্যস্ত তারা। সমাবর্তনের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 1396 জন গ্রাজুয়েটকে আনুষ্ঠানিক সনদপত্র দেওয়া হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 32 জন শিক্ষার্থী পাবেন স্বর্ণপদক। জাতীয় কবি স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের বটতলায় 2006 সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়টি। খুবই এক্সাইটেড, আর এটা হচ্ছে স্টুডেন্ট লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কনভোকেশনটা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সাক্ষী হিসাবে থাকতেছি, সেক্ষেত্রে আমাদের অনুভূতিটা একটু অন্যরকম। পড়াশোনা অবস্থায় আমরা একটা সমাবর্তন পাচ্ছি, এজন্য আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা সনদ পেতে যাচ্ছে তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য প্রশাসনিকভাবে কর্তৃপক্ষের দিক থেকে যা যা আমরা করতে পারি আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা সেগুলো। প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুযোগ সুবিধা। ধসে পড়েছে ভবনের পলেস্তরা, বাথরুম নেই বসার স্থানও। জরাজীর্ণ এই টার্মিনালে আসা যাত্রীরা প্রতিনিয়তই শিকার হচ্ছেন ভোগান্তির। যাত্রী, শ্রমিক এবং বাস মালিকরা বলছেন যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশন সমস্যার কথা স্বীকার করে বলছে শিগগিরই নতুন করে কাজ শুরু করা হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। চরম ঝুঁকির মুখে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের বিশ্রামাগারটি। 37 বছর আগে নির্মিত টার্মিনালের এই বিশ্রামাগারের ছাদের অংশবিশেষ প্রায়ই ধসে পড়ছে যাত্রীদের মাথায়। বসার প্রয়োজনীয় স্থান নেই বাথরুম এবং পানির ব্যবস্থাও। যাত্রীরা বলছেন এই টার্মিনালটা ভেঙে সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। এই বিল্ডিংটার কোন দিন যে মাথার পানি পড়ে। এখানে বসার জায়গার পরিবেশ নাই, সিট নাই, তারপরে মানুষ পেশাব করতে যাবে, পায়খানা করতে যাবে, এখানে কোনো ব্যবস্থা নাই। 6-7 দিন আগে আমাদের উপরে প্লাস্টার আমাদের টাওয়ার সঙ্গেই পড়ছিল। অন্যদিকে শ্রমিকরা বলছেন প্রতিনিয়ত তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। একটা যাত্রী আসলে যে পরিবেশটা থাকার দরকার এখানে সেই পরিবেশটা নাই। এখানেও আধা হাঁটু পানি থাকে সব সময়। আর যে দেখেন উপরে ছায়া দেখেন কি অবস্থা। বাস মালিক কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি ন্যূনতম সুযোগ সুবিধা। টার্মিনাল যখন তৈরি হয়েছে
তখন থেকে আজ পর্যন্ত এর সেরকম কোনো সংস্কার পাই নাই। বিভাগ হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা এর কোনো সুফল পাই নাই। সমস্যার কথা স্বীকার করে নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র শোনালেন আশার বাণী। এখানে প্র্যাকটিক্যালি অ্যাডমিশন বলতে যে জিনিসটা, সে অ্যাডমিশন বলতে ওখানে কিছু নাই। ওখানে 4 তলা একটা বাস স্ট্যান্ড হবে। স্ট্রাকচার করার যে ডিজাইনও করেছে, কাজ হয়তো এই বর্ষা মৌসুমে আগে না পারলেও পরেই হয়তো শুরু হবে। প্রায় 3 একর জমির উপর 1980 সালে প্রতিষ্ঠিত এই টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন রুটে 1000-এরও বেশি গাড়ি যাতায়াত করে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরো থাকছে, যথাযথ পরিচর্যা এবং সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্যের অধিকাংশই। যথাযথ সম্মান এবং পারিশ্রমিক না থাকায় এই কাজে আগ্রহ হারাচ্ছেন কারিগররা। কোনো ঘাট নির্মাণ না করেই প্রতি বছর বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে জেলা পরিষদ। শুধু ঘাট নয়, দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধার ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরগুনার বড় নদীগুলো অধিকাংশ উপজেলা থেকে বিচ্ছিন্ন করেছে জেলাকে, আর বিচ্ছিন্ন উপজেলাবাসীকে খেয়া পারাপারে জীবন ঝুঁকির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হতে হয়। জেলা পরিষদ জানায়, যাত্রীদের ভোগান্তি কমানোর পদক্ষেপ নেওয়া হবে। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার পায়রা ও বিষখালী নদী জেলা শহর থেকে বিচ্ছিন্ন করেছে 4টি উপজেলাকে। বিচ্ছিন্ন উপজেলাবাসীর জেলায় যোগাযোগের মাধ্যম ইঞ্জিন চালিত ছোট নৌকা বা ট্রলার। প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী হাজার হাজার মানুষকে ঝুঁকি নিয়েই খেয়া পার হতে হয়। বামনা উপজেলার রামনা খেয়াঘাট থেকে বছরে প্রায় 35 লক্ষ টাকা ইজারা নিচ্ছে জেলা পরিষদ, কিন্তু আজও যাত্রীদের খেয়ায় ওঠা বা নামার জন্য কোনো জেটি নির্মাণ করেননি তারা। ফলে অধিকাংশ সময় অনেকটা নদী পাড়ের কাদামাটি পেরিয়ে ওঠানামা করতে হয় সবার। তবে বেশ কিছু খেয়াঘাটে ইজারাদার নিজ খরচে জেটি নির্মাণ করলেও তা এখন ঝুঁকিপূর্ণ। ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও স্যানিটেশনের ব্যবস্থা। পরীক্ষা আমাদের 10টায়, আমাদের এখানে আসতে হয় 7টার দিকে, তা না হলে আমরা খেওয়া মিস করি। আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আমরা খেওয়াটা মিস করলে আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায়। ঘাটের কারণে আমাদের ওঠানাম সমস্যা, কাদা পাড়াই যায়। জোয়ার ছাড়া গাড়ি করতে পারে না, এতক্ষণ অপেক্ষা করতে হয়। ঘাট যদি হয় তাহলে তো লোকজন একটু সচরাচর যাইতে পারে, গাড়ি গুড়ি যাইতে পারে। জেলা পরিষদের চেয়ারম্যান দায়সারাভাবে জানালেন, যাত্রী সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত সমস্ত খেয়াঘাট আমার দেখার সুযোগ হয় নাই। আমি দেখে কি কি সমস্যা আছে সব সমস্যাগুলোই আমি সমাধান করব। বরগুনা জেলার 16টি খেয়াঘাট থেকে বছরে প্রায় 2.5 কোটি টাকারও বেশি ইজারা আদায় করে জেলা পরিষদ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সৌন্দর্য বাড়াতে নতুন করে আলোকসজ্জা করা হয়েছে সিলেটের কিন ব্রিজে। এতে করে অন্ধকার থেকে মুক্তি পেয়েছেন পথচারীরা। সেই সঙ্গে এক সময়ের ক্রাইম জোন হিসেবে পরিচিত চাঁদনীঘট এলাকার অপরাধও কমে এসেছে। তবে কিন ব্রিজ এলাকার পরিবেশ উন্নত ও বন্ধ থাকা নিচের ফোয়ারা চালুর দাবি সৌন্দর্য প্রেমীদের। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। শত বছর ধরে মানুষের বোঝা বয়ে ক্লান্ত কিন ব্রিজ। ঐতিহ্যের স্মারক এই ব্রিজের সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি। ভারী যান চলাচলে কংক্রিট উঠে কিছুদিন পর পর বেরিয়ে আসে ব্রিজের পাত, যদিও রিকশা ভ্যান ছাড়া অন্য যানবাহন চলাচল নিষেধ। 2 বছর আগে একটি মোবাইল কোম্পানি দায়সারাভাবে আলোকসজ্জা করলেও কদিন পর নিভে যায়। ফলে রাতের অন্ধকারে ব্রিজের ওপর নিচ ও আশপাশে ঘটত চুরি, ছিনতাই, মাদক বিক্রি সহ নানা অসামাজিক কার্যকলাপ। তবে নতুন করে উন্নত মানের বাতি দিয়ে আলোকিত করা হয়েছে ব্রিজকে। এতে সৌন্দর্য বাড়ার পাশাপাশি কমে এসেছে অপরাধ। এই লাইটগুলো স্থায়ীভাবে থাকে, এখন হওয়াতে খুব শান্তি পাইতেছি, এলাকাবাসী সবাই শান্তি পাইতেছে। সবসময় রক্ষণাবেক্ষণের করতে পারে সিটি কর্পোরেশন, এই দাবি আমরা সিটি কর্পোরেশনের কাছে করছি। সন্ধ্যায় নগরবাসী ও পর্যটকরা ভিড় জমান কিন ব্রিজ এলাকায়। তবে লাইটিং করা হলেও এলাকা নোংরা আবর্জনায় ভরা। ব্রিজের নিচের ফোয়ারাটিও বন্ধ। হকারদের কারণে আমাদের সমস্যা হচ্ছে চলাফেরার সমস্যা। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে এখানে চুরি ডাকাতি ছিনতাই হয়ে যায়। ফোয়ারাটা হয়েছে, ফোয়ারাটা যদি চালু হয় এটা একটু ভালো হইবে। সেই জায়গার যে পরিবেশটা যে অনেক নোংরা,
এটা যদি আরেকটু ভালো হতো তাহলে খুব ভালো হতো। নগর কর্তৃপক্ষ বলছে কিনব্রিজ এলাকা রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো ইজারা দেয়া হবে। আশেপাশে যে চটপটি এবং ফুচকা দোকানগুলো আছে এটা আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে ম্যানেজমেন্টে নিয়ে আসবো। প্রয়োজনে আমরা বাৎসরিক একটা ইজারা দেওয়ার ব্যবস্থা করব। তা করলে পরিবেশটা আরো ভালো থাকবে এবং একটি স্বচ্ছতার ভিত্তিতে কাজটি হবে। সুরমা নদী সিলেট শহরকে দুভাগে ভাগ করেছে। চাঁদনীঘাট এলাকায় শহরের মিলন ঘটিয়েছে কিনব্রিজ। মানুষের যাতায়াতের জন্য 1936 সালে ব্রিজটি নির্মাণ করে ব্রিটিশরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বিশাল আকৃতির দেহের জন্য স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারেন না প্রায় 300 কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছে তার পরিবার। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোরাইলে বাস করেন 38 বছর বয়সী মাখন মিয়া। 2 দশক আগে স্বাভাবিক থাকলেও হঠাৎ 2001 সাল থেকে শারীরিক পরিবর্তন দেখা দেয় তার। ওজন বৃদ্ধির পাশাপাশি ক্রমশ অস্বাভাবিক মোটা হতে থাকেন তিনি। এতে চলাফেরা সহ কাজকর্ম করতে পারছেন না দরিদ্র মাখন মিয়া। এখন তার ওজন প্রায় 300 কেজি। ঢাকা মার্কেটে পিজিতে এবং বাংলাদেশ ফিরে গেলে অনেক হাসপাতাল যাচ্ছি, এরা অনেক চিকিৎসা করছে, করার পরে তোমার ওয়েটটা বাড়বে কমবে না। আমাদের বাংলাদেশে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা নাই, হয়তো তুমি টাকা পয়সা লাভে বাইরে চেষ্টা করো। দেশের নামকরা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমার মনে হয়েছিল যে অতিরিক্ত গ্রোথ হরমোনের কারণে তার এই ধরনের সমস্যা হয়েছে, তাই আমি তার পরামর্শ দিই ঢাকা গিয়ে চিকিৎসা করার জন্য। ঢাকার ডাক্তাররা বলল যে তার এখানে এটা সম্ভব না, তার দেশের বাইরে তার চিকিৎসা করা দরকার। তবে চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। খুব অসহায়, সে হাঁটা তো একদমই করতে পারে না, ঘরে শুয়ে থাকে আর কিছু সে করতে পারে না। সমাজের বিত্তবানরা, দয়ালু ব্যক্তিরা যদি আগায় আসেন, আমার মনে হয় মাখনকে বাঁচানো সম্ভব এবং তার উন্নত চিকিৎসা সম্ভব। সরকারের দ্বারা আবেদন জানাইছি, দেশ বিদেশে সবের কাছে আমি আমি আজুরাত ফিরে গুছাচ্ছি আমার ছেলেটারে আপনারা দেখেন। এক ছেলে ও এক মেয়ের জনক মাখন মিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পরিবহন ব্যবস্থা নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দু একজন এনে কথাবার্তা বলে একটা বিস্তারিত আলাপ আলোচনা করে এতে জনস্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা খতিয়ে দেখে আমার মনে হয় বাস্তবভিত্তিক একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সেটা আমি বিআরটিএ চেয়ারম্যান এবং মালিক সমিতির নেতৃবৃন্দকে অলরেডি আমি নির্দেশনা দিয়েছি। এখানে আমি আপনাদের কিন্তু আমি একটা কথা বলি, নারী এখন এই ইমার্জেন্সি তো অলওয়েজ বিআরটিসি পাশে দাঁড়ায়। তো আমরা বিআরটিসির সর্বোচ্চ যে আমাদের অ্যাবিলিটি আছে সেটা আমরা রাখতে না হতো, এটুকু ঠিক আছে। এবং আমি অলরেডি রাখেন, আমি কথার জবাব দিই। আমি বলছি কালকে একটা মিটিং হবে, তারপর আবার কথা বলতে এ নিয়ে। আমাদের দুর্ভাগ্য হলো একটা দেশে, সেটা হলো যখন ফিটনেসের বিরুদ্ধে অভিযান করি, আমি নিজেও গিয়েছি অনেকবার অভিযান, বিআরটিএ যে মোবাইল তৎপরতা চলে, এখানে দেখা যায় আমার অভিজ্ঞতা হচ্ছে যখন ফিটনেসের বিরুদ্ধে অভিযান করতে চায় তখন অফ রোড হয়ে যায় অনেকগুলো ফিটনেস বিহীন গাড়িগুলো, আর তখন দুর্ভোগ হয়। এখন দু ধরনের সমালোচনা তোপের মুখে পড়ি আমরা, বিআরটিএ পরে, মন্ত্রণালয় পরে। এখন আমাদেরকে দোষটা আসে আমাদের গাড়ি, দায়টা আসে আমাদের গাড়ি। এখন কি করবো বলুন? ফিটনেসের বিরুদ্ধে অভিযান চালানো কষ্ট, একটা অপরাধ। অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না, তো সেটা আরেকটা বিষয়। কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি আমাদের দেশের বাস্তবতা কি সেই যে আমরা জোর করে গাড়ি
নামাতে পারবো। আর গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। যারা এইসব বিষয়ে তাগিদ দিয়ে ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে তারা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেবে, তারাই আবার কখনো কখনো এ ব্যাপারে অনীহা প্রকাশ করে এবং ভোগান্তিটা হয় পাবলিকের, সাধারণ মানুষের। এটা হলো বাস্তবতা। এটা অস্বীকার করার, ইগনোর করার বা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। বাস্তবতা স্বীকার করি, আমরা সিদ্ধান্ত নিই। দেখুন, আমি একটা কাজ শুনেন, সরকারের চেয়ে প্রভাবশালী এই কথাটা ঠিক নয়। আর সরকার যখন এটা বাঁধন কষণ শুরু করবে তখন ফসকা গেরো হয়ে যায়। তখন আপনারাও বলেন যে সরকার বাড়াবাড়ি শুরু করেছে, কখনো বলেন মালিকরা বাড়াবাড়ি করছে, শ্রমিকরা বাড়াবাড়ি করছে। আবার সরকার যখন তাদের বিরুদ্ধে স্টেপ নিতে যায় তখন কি হয়? তখন হয় রাতের অন্ধকারে আমার ওয়েস্কেল মেশিন সীতাকুণ্ডে পুড়িয়ে দেয়, হাজার হাজার মিছিল করে। তখন সেখানে এদেরকে প্রতিরোধ করার মধ্যে একটা মব চলতে থাকে, তারপরে কেউ আসে না। তো এটা হলো বাস্তবতা। আমি এখন বজ্র আঁটুনি করতে গিয়ে ফসকা গেল হয়ে যাবে। পরিবহনের অরাজকতা নিয়ে কথা বলছিলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি কথা বলছিলেন সচিবালয়ে তার নিজ কক্ষে। মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও সৈয়দ মোহাম্মদ হোসেনের রায় আগামীকাল দেওয়া হবে। এর আগে 7ই মার্চ সব ধরনের যুক্তিতর্ক শেষ হলে আদেশ দেওয়ার জন্য মামলাটি অপেক্ষমান রাখা হয়। 2 আসামির মধ্যে মুসলিম প্রধান পুলিশ হেফাজতে থাকলেও সৈয়দ মোহাম্মদ হোসেন পলাতক রয়েছেন। মুসলিম প্রধানের বিরুদ্ধে 71 সালে কিশোরগঞ্জের নিকলি থানা সদর ইউনিয়নের রাজাকার কমান্ডার থাকার অভিযোগ রয়েছে। এছাড়া 2টি হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর আসামি সৈয়দ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে নিকলি থানার কমান্ডারের দায়িত্ব পালন করেন। হত্যা, গণহত্যা, লুণ্ঠন ছাড়াও ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 2015 সালের ডিসেম্বরে তাদের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। রাজধানী ঢাকা সহ সারা দেশের অধিকাংশ লোকজ ঐতিহ্যের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার পরেও উঠছে অভিযোগ, যথাযথ সম্মান বা পারিশ্রমিক না থাকায় এ কাজে আগ্রহ হারাচ্ছেন কারিগররা। বিশেষজ্ঞরা বলছেন, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিতে সংরক্ষণ করতে হবে লোকজ সংস্কৃতি এবং দেশীয় ঐতিহ্য। সোহেল কোরেশির তোলা ছবিতে মৌসুমী ময়ের রিপোর্ট। এই সুর জানে হাজারো দীর্ঘশ্বাস, বিরহ ও বিচ্ছেদের পরিণতি। বলা হয়ে থাকে, কথা যেখানে পৌঁছতে পারে না সুর সেখানেও পৌঁছায়। এই সুর কখনো বাঁশির মূর্ছনা, আবার কখনো করতালের সঙ্গে রঙিন বাক্সবন্দি জীবনের বর্ণনা। দিন বদলের হাওয়ায় লোকজুড়ে ঐতিহ্য ভুগছে দর্শক খরায়। আবহমান গ্রাম বাংলার চিরায়ত পোড়ামাটির ঘ্রাণ, শেকড়ের টান, ব্যথা ভরা কোনো কাটা আঙ্গুলে বোনা নকশি কাঁথা ক্রমেই হারিয়ে ফেলছে আবেদন। রাজধানীর ধামরাইয়ে বিশ্বখ্যাত কাঁসা শিল্প এখন মৃতপ্রায়। ঐতিহ্যবাহী জামদানি তৈরিতে ভৌগোলিক অবস্থান বিবেচনায় শীর্ষে থাকার পরও মানবেতর জীবনযাপন নারায়ণগঞ্জ জেলার কারিগরদের। সকাল 6টা হইতে রাত 10টা 11টা পর্যন্ত কাজ করি। ডাবল সময় হিসেবে তো আমরা কোনো মজুরি পাই না। আমি যখন যেটা খেয়াল করি সেইটাই তৈরি করি। যেমন পালকিটা বিলীন হয়ে যাচ্ছে, ওই পালকিটা পৌরানো ইতিহাস। আমরা পিতলের এমন কোনো জিনিস না যে কাজ না জানি, কিন্তু আমাদের সরকার আগ্রহ দিলে আমরা এটা চেষ্টা করতে পারি যে আরো সুন্দর করতে। নকশিকাতা পরে পরে মনে হয় যে আমাদের জীবন কাহিনী, দুঃখ, বেদনা মনে করেন এটার উপরেই আমরা চলি। ব্যবসায়ীরা বলছেন, সচেতনতা এবং পরিচর্যার অভাবে হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচাতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। আর বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় ঐতিহ্য রক্ষায় সবার আগে নিশ্চিত করতে হবে শিল্পীদের মৌলিক অধিকার। মানুষের সচেতনতার অভাবে আস্তে আস্তে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে। আর সরকারিভাবে বেসরকারিভাবে কোনো উদ্যোগ না থাকাতে মানুষ আর এখন সম্মান বোধ করে না। যদি আমাদের ভালো পুঁজি হতো তাহলে আমরা অবশ্যই জামদানির ঐতিহ্য আরো ভালোভাবে আমরা সারা বিশ্বব্যাপী তুলে ধরতে পারতাম। জামদানি শিল্পীটা যে বানালো
এত কষ্ট করি, তার পেটে ভাত আছে কিনা, সেই উপার্জন দিয়ে চলতে পারে কি পারে না। জামদানি শিল্প সহ এখনো পর্যন্ত সারা দেশে ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে 5টি। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষতার আড়ালে হারিয়ে যেতে বসেছে দেশীয় ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতি। বিশেষজ্ঞরা বলছেন এগুলো সংরক্ষণের এখনই জোর পদক্ষেপ নিশ্চিত করতে পারলেই বিশ্বের মানচিত্রে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত হবে প্রিয় বাংলাদেশ। মৌসুমী মো, সময় সংবাদ, লোকশিল্প জাদুঘর, সোনারগাঁও। আন্তর্জাতিক নিন্দা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া বলেছে তারা প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আচরণকে মাস্তানি উল্লেখ করে যেকোনো হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন ত্বরান্বিত করতে একমত হয়েছে দুদেশ। পরমাণু অস্ত্র পরীক্ষা এবং একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে পিয়ংইয়ংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে। এরই মধ্যে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম ইং জিয়ং। সংবাদ সম্মেলনের শুরুতেই যুক্তরাষ্ট্রকে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেন তিনি। সম্প্রতি সিরিয়ায় মার্কিন হামলার প্রসঙ্গ উল্লেখ করে পিয়ংইয়ং মার্কিন যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত বলেও জানান উত্তর কোরীয় রাষ্ট্রদূত। প্রত্যেকেই ভালো করে জানেন বর্তমান যুক্তরাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর শান্তির দোহাই দিয়ে ক্ষমতার জোরে কোনো দ্বিধা ছাড়াই হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা আমাদের সে কথা ভালো করে মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ায় হামলা করার দুঃসাহস দেখায় তাহলে পিয়ংইয়ং তার সব কয়টি হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে। সর্বশেষ উত্তর কোরিয়ার জাতীয় দিবস ও প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে ব্যর্থ হওয়ার পর এবার প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। একই দিন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হ্যাংচং রিয়ল। আমরা আরো ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো। প্রয়োজন অনুযায়ী সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিকীর ভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে আমরা সর্বাত্মক যুদ্ধ করব। এদিকে দক্ষিণ কোরিয়ায় থার্ড মোতায়েনে সম্মত হয়েছে ওয়াশিংটন ও সিওল। সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতিতে আমরা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচির পরিপ্রেক্ষিতে সহযোগীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, যা আমাদের সুরক্ষার জন্য কাজ করবে। এই সময় দেওয়া বক্তব্যে মাইক পেন্স উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজেদের ব্যর্থ নীতি পরিহার করে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দ্বিগুণ করার ঘোষণা দেন। আমরা কৌশলগত ধৈর্যের ব্যর্থ নীতি থেকে সরে আসব। একই সঙ্গে উত্তর কোরিয়ার উপর কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দ্বিগুণ করব। বক্তব্যে পেন্স আঞ্চলিক মিত্রদের পাশে থাকার ঘোষণার পাশাপাশি চীনকে উত্তর কোরিয়ার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ধৈর্য এবং তাদের সামরিক সক্ষমতার পরীক্ষা না নেওয়ার জন্য উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি করে দেন। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএলে গতকালের খেলায় জয় পেয়েছে আর্সেনাল। মিডলসবরোর ঘরের মাঠ রিভারসাইড স্টেডিয়ামে স্বাগতিকদের 2-1 গোলে হারিয়েছে গানাররা। এই জয়ে পন্টিভিলের 6 নম্বরে উঠে এলো আর্সেনাল। ভালো খেলতে থাকা আর্সেনাল হঠাৎই কক্ষচ্যুত প্রিমিয়ার লিগের গেল কয়েকটি ম্যাচে। এতে প্রত্যাশিত জয় না পেয়ে পয়েন্ট টেবিলের নিচে নেমে যায় তারা। তাই এ ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ছিল আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। মিডলসবরোর বিপক্ষে তাদের শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক, যদিও প্রতিপক্ষের গোলমুখ খুলতে তাদের অপেক্ষায় থাকতে হয় প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত। অবশেষে ম্যাচের 42 মিনিটে আলেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে বিরতি থেকে ফিরেই মিডলসবরোকে সমতায় ফেরান নেগ্রেতো। এরপর ম্যাচের 71 মিনিটে মেসুত ওজিল দলের হয়ে দ্বিতীয় গোল করলে আবারও লিড পায় আর্সেনাল। বাকি সময়ে আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েঙ্গার শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে গণপরিবহনের সিটিং সার্ভিস বন্ধের পর ভাড়া আদায়ে আজও চলছে অরাজকতা। পরিবহন সংকটে দুর্ভোগের নগরবাসী।
লোকাল সার্ভিস করে ভাড়া সেই আগের মতোই আছে। ওই পাশে ওয়েট করলাম, বাসে উঠতে পারছি না, এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, বাসে কোনোভাবে উঠতে পারছি না। 3 দিনের সরকারি সফরে ভুটান গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন অটিজম বিষয়ক সম্মেলনে। সই হতে পারে বাংলাদেশের নৌ রুট ব্যবহার সহ 6টি চুক্তিতে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন নিয়ে যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সংগ্রহশালা আরো সমৃদ্ধ করার দাবি। এবং ভ্যাট পরিশোধে ব্যবসায়ীদের আর যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইলপত্র ও হয়রানি। এনবিআর এর ইবিআই এর নিবন্ধন কার্যক্রম শুরু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।